প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম অধ্যায় এসএসসি পর্যায়ে রসায়ন এবং শক্তি এই অধ্যায়ের আলোচনা করব ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জমুক্ত হওয়ার প্রবণতা এবং বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। এটা ধারাবাহিক লেকচারের এই পঞ্চম লেকচার আজকের। আজকে আলোচনাগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। প্রথমত আমরা শিখব ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জমুক্ত হওয়ার প্রবণতা। এখানে তিনটা ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ ক্যাটায়নগুলো অ্যানায়নগুলো কে আগে চার্জমুক্ত হবে, এখানে তিনটা ফ্যাক্টর কাজ করে। এগুলো নিয়ে ধারাবাহিক কথা বলবো। পরবর্তীতে আমরা আলোচনা করব বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ জানতে গেলে আমাদেরকে এ দুটো বিষয় জানতে হবে। সেটা হচ্ছে ক্যাটায়নের তড়িৎ রাসায়নিক সিরিজ এবং অ্যানায়নের তড়িৎ রাসায়নিক সিরিজ। ক্যাটায়নের তড়িৎ রাসায়নিক সিরিজটা বা শ্রেণী কি? ক্যাটায়ন সমূহের চার্জমুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে যে সিরিজ তৈরি করা হয়েছে তাকেই ক্যাটায়নের তড়িৎ রাসায়নিক সিরিজ বা সক্রিয়তা সিরিজ বলে। আর অ্যানায়নের সংজ্ঞাটাও ঠিক একই রকম, একই কথাগুলো, শুধু অ্যানায়ন শব্দটা এখানে লাগানো হয়েছে যে অ্যানায়ন সমূহের চার্জমুক্ত হওয়ার প্রবণতার উপর ভিত্তি করে যে সিরিজ তৈরি করা হয়েছে তাকে অ্যানায়নের তড়িৎ রাসায়নিক সিরিজ বা সক্রিয়তা সিরিজ বলে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সিরিজ, তাই না? এটা একটা তড়িৎ রাসায়নিক সারণী, পুরোটাই একটা সারণী। আর এখানে দুটো সিরিজ আছে, একটা হচ্ছে ক্যাটায়নের তড়িৎ রাসায়নিক সিরিজ আর এটা হচ্ছে অ্যানায়নের তড়িৎ রাসায়নিক সিরিজ। বা আমাদের যে নলেজটা রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে ধাতব আয়নগুলো দেওয়া আছে, আমরা যতই নিচের দিকে যাব সেই আয়নগুলোর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা ততই বেশি হবে। এরা কিন্তু এখন চার্জ যুক্ত। যেমন দেখো আয়রন 2+, অর্থাৎ দুটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, এই অবস্থায় সে চার্জ যুক্ত। এখন এই দুটো ইলেকট্রন গ্রহণ করলে চার্জ মুক্ত হবে। তো আমরা কিন্তু বলছি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। তাহলে আয়রনের থেকে জিঙ্কের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কম, তার থেকে অ্যালুমিনিয়ামের কম, তার থেকে ম্যাগনেসিয়াম কম। এইভাবে আমরা যতই উপরের দিকে যাব ততই চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কমে যাবে। তাহলে নিচের দিকের আয়নগুলোর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। ঠিক আছে? তাহলে এই দুটো আয়ন যদি থাকে, এখান থেকে ছোট্ট একটা ধারণা দিই, তাহলে এই দুটো আয়ন যদি থাকে, সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন, তাহলে আগে চার্জ মুক্ত হবে সোডিয়াম এবং পরে চার্জ মুক্ত হবে পটাশিয়াম। ঠিক এইভাবে এখানে অ্যানায়নগুলোর ক্ষেত্রেও ঠিক তাই, একই কথা প্রযোজ্য। অর্থাৎ নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এবং হাইড্রোক্সাইড, সবার আগে হাইড্রোক্সাইড আয়ন চার্জ মুক্ত হবে। হ্যাঁ, তাহলে এখানে লিখে দিয়েছি নিচের দিকের আয়নগুলোর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি এবং এই প্রবণতা নিচের দিকে গেলে বৃদ্ধি পায়। ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব। ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব দেখো, প্রথমত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে আয়নটা নিচে অবস্থান করবে সে আয়নটা আগে চার্জ মুক্ত হবে। আর এখানে দেওয়া হচ্ছে ঘনমাত্রার প্রভাব, অর্থাৎ ব্যতিক্রম ঘটে কখন? যখন দেখা যায় এই আয়নটার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, কিন্তু তার থেকে দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কয়েক গুণ বেশি, সেক্ষেত্রে কিন্তু ক্লোরাইড আয়ন চার্জমুক্ত হবে আগে। সেই বিষয়টা এখানে বর্ণনা করা আছে। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে যে তড়িৎ রাসায়নিক যে সিরিজ আছে সেই সিরিজে অবস্থান নিচে থাকলে আগে হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কোনো পদার্থের বা কোনো আয়নের ঘনমাত্রা যদি অত্যাধিক পরিমাণে বেশি থাকে তখন সেই আয়নটা চার্জমুক্ত হবে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে 0.1 মোলার জলীয় দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.1 মোলার। অপরদিকে যেহেতু পানি আছে, জলীয় দ্রবণের মধ্যে জল আছে, সেই জলের মধ্যে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 10⁻⁻⁷ মোলার। এখন দেখা যাচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রার চেয়ে 10⁶ গুণ বেশি। এ কারণে কি হবে? দ্রবণ থেকে ক্লোরাইড আয়ন আগে চার্জ মুক্ত হবে। এরপরে দেখা যায় আরেকটা বিষয়, সেটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎদ্বারের প্রকৃতি হচ্ছে কি, কতগুলো আয়ন আছে বিশেষ কোনো তড়িৎদ্বারের প্রতি বেশি আকৃষ্ট হয়। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তড়িৎ রাসায়নিক যে সিরিজটা আছে সেই সিরিজের বিপরীতে গিয়ে সেই আয়নগুলো আগে বিক্রিয়া করে। এখানে উদাহরণস্বরূপ তোমরা দেখো সোডিয়াম ক্লোরাইডে দুই ধরনের ক্যাটায়ন থাকবে, সোডিয়াম ক্যাটায়ন থাকবে আর জলীয় দ্রবণের কারণে সেখানে হাইড্রোজেন আয়ন থাকবে। ঠিক আছে? যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী সেখানে হাইড্রোজেন যাবে আগে, কেননা তড়িৎ রাসায়নিক সিরিজে হাইড্রোজেনের অবস্থান সবার নিচে। আর সেখানে হাইড্রোজেন গিয়ে কি হবে? হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। কিন্তু যদি আমরা পারদকে ক্যাথোড হিসেবে ব্যবহার করি,
দেখো এখানে কি ছিল, প্লাটিনাম। আর যদি আমরা পারদ ব্যবহার করি তাহলে কিন্তু আর হাইড্রোজেন সেখানে চার্জমুক্ত না হয়ে সোডিয়াম গিয়ে আগে চার্জমুক্ত হয়। কেননা পারদের সাথে সোডিয়ামের একটা অ্যামালগাম তৈরি হয়, যেটা হাইড্রোজেনের সাথে পারদের হয় না। তো এরকম তড়িৎদ্বারের প্রতি বিশেষ কোনো আকর্ষণ বা দুর্বলতা থাকলে সেখানে ভিন্ন আয়ন চার্জমুক্ত হতে পারে। এই তিনটে বিষয়কে আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে এই হলো আমাদের তড়িৎ রাসায়নিক সিরিজ। এখানে আমরা জানি নিচের আয়নগুলো আগে চার্জমুক্ত হবে, ক্রমাগত উপরের দিকে গেলে চার্জমুক্ত হওয়ার প্রবণতা কমে যাবে। তো আমরা ধরে নিলাম এ বি সি, এই তড়িৎ রাসায়নিক সিরিজের একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম এটা একটা সিরিজ। তো এই সিরিজে সবার আগে চার্জমুক্ত হবে কি, সি। স্বাভাবিক নিয়মে সবার আগে চার্জমুক্ত হবে হচ্ছে সি, কেননা সি এর অবস্থান হচ্ছে নিচে। কিন্তু যদি এমনটা ঘটে যে বি এর ঘনমাত্রা সি এর তুলনায় বি এর ঘনমাত্রা এখানে 5 গুণ বেশি, এটা কয়েক গুণ বা কয়েক হাজার গুণ বেশি হতে পারে। এক কথায় যদি ঘনমাত্রাটা যদি বেশি হয় তাহলে এই দ্রবণ থেকে এখন কিন্তু চলে যাবে হচ্ছে বি। তাহলে ঘনমাত্রার প্রভাব যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখো সি না গিয়ে সেখানে কিন্তু আগে চার্জমুক্ত হবে হচ্ছে বি। কিন্তু এমনও হতে পারে যে তড়িৎদ্বারটাকে আমি চেঞ্জ করে দিলাম, দেখো এই কালারের সাথে এই কালারটা একটু ম্যাচিং করে দিয়েছি, মানে মিল বুঝিয়েছি যে এদের মধ্যে একটু বন্ধুত্ব আছে। তো এখন যদি আমি একটা ভিন্ন তড়িৎদ্বার ব্যবহার করি, যেই তড়িৎদ্বারের সাথে এর খুবই অন্তরঙ্গ বন্ধুত্ব আছে বা এর সাথে যে কোনো ধরনের পদার্থ তৈরি করতে সে সহজেই সক্ষম হয়, তাহলে কিন্তু দেখো এখানে এবার চার্জমুক্ত হবে এ। তাহলে দেখো তিনটা ফ্যাক্টরকে আমরা একসঙ্গে এখানে আলোচনা করেছি, আশা করি তোমাদের বুঝতে সহযোগিতা হবে। এবারে আমরা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণে চলে যাব। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, পানি কিভাবে আয়নিত হয় সেই বিক্রিয়াটা আমাদেরকে জানতে হবে। তো পানি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়, তাই না? এখানে আমরা 4 অণু পানিকে একবারে আয়নিত করেছি, তার কারণ এটা হিসেবে সুবিধার জন্য 4 অণু করে নেওয়া হয়েছে, তোমরা মনে রাখবা। আর পানির মধ্যে কি করা হয়, সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়। আর সালফিউরিক অ্যাসিড যদি আমরা দিই তাহলে সালফিউরিক অ্যাসিড এইভাবে হাইড্রোজেন আয়ন, দুটো হাইড্রোজেন আয়ন এবং একটা সালফেট আয়নে পরিণত হবে। আর পানির তড়িৎ বিশ্লেষণে আমরা কি করব, ক্যাথোড এবং অ্যানোড হিসেবে প্লাটিনাম ধাতু ব্যবহার করব। আমরা এইভাবে চিত্রটাকে দেখাতে পারি। এভাবে দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমরা অ্যাসিড মিশ্রিত পানি নিয়েছি, সেই পানির মধ্যে দুটো তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার। এটাকে আমরা ব্যাটারির নেগেটিভের সাথে সংযুক্ত করে দিয়েছি, এটা হয়ে গিয়েছে ক্যাথোড। আর এই তড়িৎদ্বারটাকে আমরা সংযুক্ত করে দিয়েছি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে, এবং এটা হচ্ছে অ্যানোড। এখানে আছে অ্যাসিড মিশ্রিত পানি, আর উপরে দুটো টেস্ট টিউব দেখা যাচ্ছে। আসলে এগুলো বাড়তি অংশ। এগুলো হচ্ছে এই যে যেহেতু এখানে একটাতে হাইড্রোজেন গ্যাস এবং একটাতে অক্সিজেন গ্যাস তৈরি হবে, সেই গ্যাসগুলোকে ধরার জন্য, সংরক্ষণ করার জন্য আসলে টেস্ট টিউবগুলোকে উল্টো করে দেওয়া হয়েছে ওখানে। পানির নিম্নমুখী অপসারণ দ্বারা এখানে এই গ্যাসগুলো সংগৃহীত হবে। তো সেটা ভিন্ন বিষয়, আমরা দেখব মূলত তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হবে, তাই না? তাহলে আমরা তড়িৎ রাসায়নিক সিরিজ দুটো এখানে লিখে রেখেছি। এরপর আমরা দেখব যে এখানে কোন কোন আয়ন আছে। এখানে আমাদের 3টা আয়ন আছে, সেটা হচ্ছে পানি এবং অ্যাসিড থেকে এই হাইড্রোজেন আয়নটা চলে আসবে, আর এখানে পানির হাইড্রোক্সাইড আয়ন আর অ্যাসিডের সালফেট আয়ন। এই 3টা আয়নের মধ্যে দেখব আমরা, যেহেতু আমরা নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করছি প্লাটিনাম তড়িৎদ্বার, সুতরাং এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তাদের সক্রিয়তার ক্রম অনুসারে চার্জমুক্ত হবে। এখানে ক্যাথোডে তড়িৎদ্বার বিক্রিয়া কি হবে, ক্যাথোড মানে নেগেটিভ দণ্ড, নেগেটিভের জন্য আমাদের পজিটিভ আয়ন আছে মাত্র একটা, সুতরাং এখানে H প্লাস গিয়ে স্বাভাবিকভাবেই চারটা H প্লাস 4টা ইলেকট্রন গ্রহণ করলে 4টা হাইড্রোজেন পরমাণু হবে। কিন্তু আমরা জানি হাইড্রোজেন পরমাণু আকারে থাকে না, অণু আকারে থাকে, তাই দুটা H2 অর্থাৎ 2 অণু হাইড্রোজেন উৎপন্ন হবে। আর অ্যানোডের তড়িৎদ্বারে গিয়ে কী হবে, 4টা হাইড্রক্সিল আয়ন আছে, 4টা হাইড্রক্সিল আয়ন যখন 4টা ইলেকট্রন ত্যাগ করবে তখন 4টা হাইড্রোজেন হবে আর 4টা অক্সিজেন হবে। 4টা হাইড্রোজেন দিয়ে আমরা বন্ধুরা 2 অণু পানি লিখতে পারি, তাহলে 4টা হাইড্রোজেন ব্যবহার হবে আর অবশিষ্ট দুটো অক্সিজেন অণু আকারে বেরিয়ে যাবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে সালফেটের কি হবে। ভালো করে খেয়াল করো, হাইড্রোক্সাইড আয়নের অনেক উপরে সালফেট আয়নের অবস্থান, সুতরাং এখানে সালফেট আয়ন কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডটা কেন ব্যবহার করলাম, তাই না? আসলে তোমরা জানো পানি একটা সমযোজী পোলার যৌগ, পানির মধ্যে স্বল্প মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়।
এই তড়িৎ বিশ্লেষণটাকে দ্রুততম সময়ে করার জন্য বা অধিক পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করার জন্যই কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি। আর যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড আমাদের বিক্রিয়ার উপরে কোনো প্রভাব বিস্তার করছে না, তাই সালফিউরিক অ্যাসিড এখানে ব্যবহার করা হয়েছে। পরবর্তী লেকচার 6 আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। এখানে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব।